আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ডিপিএল এর ম্যাচে নামার আগে তামিম ইকবালের ম্যাসিভ হার্ট অ্যাটাক, রিং পরানোর পর অবস্থার উন্নতির পাশাপাশি 24 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণ। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে সমুদ্রপথে প্রথমবার ফেরি চলাচল শুরু, সন্দ্বীপবাসীর প্রতীক্ষার অবসানে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। দেশে জরুরি অবস্থা ঘোষণা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বললেন স্বরাষ্ট্র সচিব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মন্তব্য। স্বৈরাচারের দোসররা গুজব ছড়াচ্ছে বলে বিএনপির অভিযোগ। ঈদের সময় সবার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান। জঙ্গি সাজিয়ে হত্যা মামলায় সাবেক 3 পুলিশ কর্মকর্তা কারাগারে। জুলাই আগস্টের মামলায় আরও 3 জনের বিরুদ্ধে প্রতিবেদনের নির্দেশ। এবং সুন্দরবনের পূর্ব অংশে 2টি এলাকায় আবারও আগুন, পর্যাপ্ত পানি পাওয়ার জন্য জোয়ারের অপেক্ষায় ফায়ার সার্ভিস। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। হ্যারি পটার সিরিজের প্রথম সংস্করণের বই নিলামে বিক্রির খবর। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে অনেকটাই আশঙ্কামুক্ত ক্রিকেটার তামিম ইকবাল। সাভারের একটি হাসপাতালে তার হার্টে রিং পরানো হয়েছে। তার চিকিৎসা এবং স্বাস্থ্য পরিস্থিতি পরবর্তী পদক্ষেপ জানা যাবে 24 ঘন্টা নিবিড় পরিচর্যার শেষে। তামিমের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তামিমের দ্রুত রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রিয় দর্শক, আরও জানাচ্ছেন আরিফ চৌধুরী। তামিম ইকবালের ম্যাসিভ হার্ট অ্যাটাক, মধ্য দুপুরে তোলপাড় করায় খবর এলো সাভারের বিকেএসপি থেকে। প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে সকালেই বিকেএসপি যান মোহামেডান ক্লাবের অধিনায়ক তামিম। খেলার মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। টিম থেকে দ্রুত হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় এবং তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু পরে তা আর সম্ভব হয়নি। তামিমের অবস্থা ক্রমাগত খারাপ হওয়ায় সাভারের হাসপাতালেই জরুরিভাবে ভর্তি করা হয়। মোহামেডান ক্লাব নিশ্চিত করেছে এনজিওগ্রামের পর হার্টে রিং পরানো হয়েছে তামিম ইকবালের। রয়েছেন সে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। তামিমের হঠাৎ অসুস্থতার খবরে পূর্ব নির্ধারিত বোর্ড মিটিং স্থগিত করেছে বিসিবি। সাভারে গেছেন তামিমের চাচা আকরাম খান সহ বোর্ড পরিচালকদের কয়েকজন। তামিম ইকবালের পরিবারের সদস্যরাও রয়েছেন সেখানে। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম সন্দ্বীপ রুটে সমুদ্রপথে ফেরি চলাচল শুরু হলো। সকাল 8:30টায় চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে এই ফেরি সেবার উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। 4 লাখ মানুষের দ্বীপ উপজেলা সন্দ্বীপে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো এই ফেরি সেবার মধ্য দিয়ে। সাগরবক্ষের এই দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগে স্বপ্ন পূরণ হলো। সন্দ্বীপ উপজেলা মাঠে এ উপলক্ষে সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে সন্দ্বীপবাসীকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রিয় দর্শক, সন্দ্বীপ থেকে জাহিদ হাসান শাকিলের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সুদীপ্তা মাহমুদের রিপোর্টে। সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট পর্যন্ত ফেরি চলাচল সার্ভিস চালুর মধ্য দিয়ে। উদ্বোধনের পর প্রথমবার সোমবার সকাল 9টায় সন্দ্বীপের উদ্দেশ্যে ফেরি যাত্রা করে। ফেরি সেবা চালু করতে 2 প্রান্তে নতুন সড়ক, পার্কিং ও ফেরিঘাট নির্মাণ করা হয়েছে। আজকে সন্দ্বীপের মানুষ উদ্বেলিত, আনন্দে
উচ্ছ্বাসিত। আমরা আশা করব আমাদের জন্য যে ফেরিটা, আমাদের এই কোস্টাল যে ফেরিটা আমাদের জন্য বানানো হচ্ছে, যে সেটা মানে খুব দ্রুত এটা আমাদের সন্দ্বীপে আসবে। বর্তমান উপদেষ্টা পরিষদ সহ সন্দ্বীপের মানুষের সকলকে অভিনন্দন জানিয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের আগে হয়েছে পরীক্ষামূলক চলাচল। এর আগে একাধিকবার উদ্যোগ নিয়েও এ পথে ফেরি সার্ভিস চালু করা সম্ভব হয়নি। এটা কিন্তু খুব কঠিন, সহজ কাজ না কিন্তু, এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই। তো ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন এই যে আজকের এর মাধ্যমে। কিন্তু এটা এখনো কনস্ট্যান্টলি মনিটরিং করতে হবে। খুব খুশি লাগছে আজকে সন্দ্বীপের মানুষের জন্য, আর খুব খুশি লাগছে যে ফজল ভাই যে ভেবেছেন যে ওনার এলাকার মানুষদের এই সমস্যাটার সমাধান করতে হবে। দুই ঘাটের নাম শহীদ মাহিন আর মাহমুদুর রহমান সৈকতের নামে যাতে কালকে থেকে হয়, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান মহোদয় এই কাজটি গ্রহণ করবেন। ফেরিতে চট্টগ্রাম থেকে সন্দ্বীপে যেতে বা সেখান থেকে আসতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। ফেরি চালু উপলক্ষে সোমবার থেকে ঢাকা সন্দ্বীপ রুটে বিআরটিসির বাস চলাচল উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির উন্নয়নে বিশাল ভূমিকা রেখেছে সন্দ্বীপবাসী, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নিজেদের বাড়িতে যেতে এখন আর কোনো সমস্যা তাদের হবে না। চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে সন্দ্বীপ উপজেলা মাঠে সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গত 50 বছরে যোগাযোগের এই সমস্যার সমাধান হয়নি। আপনারা যে পরিমাণ রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্সের একটা ক্ষুদ্র আপনাদের পয়সার অভাব হচ্ছে না, এটা তো মনে হয়। এটা শুধু আপনাদের সেই সুযোগটা যাতায়াতের সুযোগটা করে দিলে সমস্ত সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কবিরা মুক্ত করা, ঘাট উন্মুক্ত করা, ঢাকা কবিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নৌকা নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে, এটি আমরা আশা করব। 50 বছরেও যে কাজ হয়নি, আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সন্দ্বীপ এই অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে, সেটাই হলো কথা। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেছেন, দেশে জরুরি অবস্থা ঘোষণা হতে পারে বলে গুজব ছড়ানো হচ্ছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি বলেন, ঈদের ছুটিতে যাতে অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত সমঝোতা চুক্তিতে সই শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আইজিপি বাহারুল আলম এবং অস্ট্রেলিয়া জয়েন্ট এজেন্সি টাস্ক ফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইট চার্চ নিজ নিজ পক্ষে এতে সই করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রেলি সহ অন্যরা উপস্থিত ছিলেন। ঈদের পরে ঢাকা থেকে অস্ট্রেলিয়া ভিসা প্রক্রিয়া শুরু হবে বলেও জানান স্বরাষ্ট্র সচিব। আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবো। আমরা ভিজিলেন্সি একটুও কমাই নাই। আপনারা জানলে জেনেও থাকতে পারেন যে শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না, আমার মেন স্ট্রিট থেকে একটা লিস্ট করা আছে, প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন সারা রাত। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে 2 দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, 25শে মার্চ আলোচনা সভা, 26শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। সংবাদ সম্মেলনে স্বৈরাচারের দোসররা নানা গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ঈদের সময় সবার নিরাপত্তা নিশ্চিত করা আহ্বানও জানান তিনি। এই পবিত্র
ঈদ উল ফিতরে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে এদেশের মানুষ এখনো উদ্বিগ্ন। পুলিশ কমিশনারের বক্তব্যের পর মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই আরও বেড়ে গেছে। পরাজিত শক্তির দোসরদের হাতে প্রচুর টাকা। এখন হয়তো অনেকে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু লুকিয়ে থেকে তো ঘুমিয়ে নেই। তারা সেখান থেকে নানা ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র করার চেষ্টা করছে, নানা বিষয়ে তারা করছে। রুহুল কবির রিজভী বিএনপি নেতা কথা বলছিলেন। 2016 সালে কল্যাণপুরে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান, সাবেক এসপি জসিমউদ্দিন মোল্লাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রামপুরায় একটি ভবনে কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলির ঘটনায় সাবেক এসআই চঞ্চল চন্দ্র এবং সাবেক এসি রাজেন কুমার সাহার বিরুদ্ধে 28 এপ্রিল এবং জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে দারুসালাম জোনের সাবেক এডিসি এম মইনুল ইসলামের বিরুদ্ধে 28 জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে তদন্ত কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। বিস্তারিত দেখুন মাজহুল হক মান্নার রিপোর্টে। প্রসিকিউশন আদালতকে জানান 2016 সালের 26শে জুলাই কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে গুলি করে হত্যা করা হয়। মূলত ইসলামী আদর্শের লোকদের জঙ্গি আখ্যা দিয়ে হত্যা করে ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল, যার মূল কারিগর ছিলেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক এসপি জসিমউদ্দিন মোল্লা। তাদের এই মামলায় গ্রেপ্তার চেয়ে আবেদন করলে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইজিপি শহীদুল হক সহ আসাদুজ্জামান মিয়া তারা নিজেরা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের নির্দেশনায়, পরিকল্পনায় এই জঘন্যতম হত্যাকাণ্ডটি বাস্তবায়ন হয় এবং এই ধরনের জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে হত্যা করার তারা একটা কালচারে পরিণত করেছিলেন। এটা একটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করে এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। 7ই মে তারিখে এটার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। দারুসালাম ও রামপুরার ঘটনা তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন। বনশ্রীতে যে কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে 6টা গুলি করা হয়েছিল, সেই মামলায় চঞ্চল এবং আরেকজন এখানকার এডিসি ছিল রাজন, তাকে হাজির করা হয়েছে, যার ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য আমরা আরও 1 মাস সময় চেয়েছি। আদালত সেটা মঞ্জুর করেছেন। আরেকটা হচ্ছে মিরপুরের যে হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে মাত্র একজন আসামি গ্রেপ্তার আছে, তাকে হাজির করা হয়েছিল। সেখানে আরও বিস্তৃত পরিসরে তদন্ত দরকার, সেজন্য 3 মাস সময় চাওয়া হয়েছে। আদালত সেটা মঞ্জুর। এই সময়ে তদন্ত নিয়ে কথা বলেন ট্রাইব্যুনাল। তো এত বড় অপরাধ হয়েছে, এত মানুষ মারা গিয়েছে, মাত্র 100 কতজনকে আপনারা গ্রেপ্তার করেছেন, সেটা তো যথেষ্ট নয় বলে তারা মনে করছেন। প্রসিকিউশন আদালতকে জানান এই পর্যন্ত 23 মামলায় 145 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে পুলিশের আইজি সহ 6 পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মাজহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবছর নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান স্লোগানে উদযাপিত হবে বাংলা নববর্ষ। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানিয়েছেন, চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ মিলিয়ে 2 দিন চলবে নববর্ষের আয়োজন। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। প্রিয় দর্শক, দেখুন শহীদুল্লাহ রাজু রিপোর্টটি। বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ উদযাপনের আয়োজন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বৈঠক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে বেলা 11টায় বৈঠকটি শুরু হয়ে চলে দুপুর 1:30টা পর্যন্ত। সংস্কৃতি ব্যক্তিত্ব সহ নানা অংশীজনের সাথে বৈঠক শেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, এবারের শোভাযাত্রায় কি কি থাকবে, কিভাবে আয়োজন করা হবে, এসব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এটা ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে। এবং আরেকটা কথা বলতে পারি, এবার উদযাপনটা 2 দিন ব্যাপী হবে। চৈত্র সংক্রান্তির আয়োজনও থাকবে, পয়লা বৈশাখের আয়োজনও থাকবে জাতীয়ভাবে। তার মধ্যে এই শোভাযাত্রাও একটা আয়োজন। উপদেষ্টা বলেন, এবছর পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপনে সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে। চারুকলা অনুষদ ইতিমধ্যে কাজ শুরু করেছে আমাদের চঞ্চল ভাইদের নেতৃত্বে, এবং তারা দিনরাত কাজ করছে। এর সঙ্গে এখন আরও অনেকেই যুক্ত হবে, এই যে বিভিন্ন জাতিগোষ্ঠী, তাদের সাংস্কৃতিক টিম এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, তারাও যুক্ত হচ্ছে এটার সঙ্গে। ফলে এটা ইজ গোয়িং টু বি বিগার, বেটার অ্যান্ড মোর কালারফুল। অনেক বেশি রঙিন হবে এবারের আয়োজন।
নিরাপত্তা নিশ্চিত করে এবার পয়লা বৈশাখ সবার উৎসবে পরিণত করা হবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আসছে বাজেটে রাজনৈতিক অভিলাষের ঊর্ধ্বে উঠে গতানুগতিক ধারায় বাজেট বরাদ্দ না করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। গণসাক্ষরতা অভিযান এবং এডুকেশন ওয়াচ আয়োজিত আলোচনায় সংশ্লিষ্টরা বলেছেন, শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের এ সময়ও শিক্ষা খাতের বিরাজমান বৈষম্য কমানোর জন্য কোনো সংস্কার কমিশন না করাটা দুঃখজনক। শিক্ষার্থীদের হাতে এখনও সব পাঠ্য বই কেন পৌঁছানো যায়নি এ নিয়েও আলোচনা করেন শিক্ষা সংশ্লিষ্টরা। রিপোর্টে আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। আসছে বাজেটের আগে শিক্ষা বাজেট ও আমাদের প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলন। মূল প্রবন্ধে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ ও শিক্ষা খাতের নানান অসঙ্গতি তুলে ধরা হয়। বাজেটারি প্রভিশন ফর প্রাইমারি এডুকেশন আপ টু ক্লাস 8, আমরা প্রাইমারি এবং ক্লাস 8 পর্যন্তকে আমরা পুরোপুরি ফ্রি অবৈতনিক করার জন্য দাবি জানাচ্ছি। একই সাথে প্রি ভোকেশনাল এডুকেশন সিস্টেমকে আমরা নিয়ে আসতে বলছি। সংবাদ সম্মেলনে বক্তারা 5 আগস্ট শিক্ষার্থীদের আন্দোলন পরবর্তী সময়ে শিক্ষা খাতের নানা বৈষম্য নিরসনে কমিশন গঠনের প্রত্যাশা থাকলেও তা হয়নি কেন তা নিয়ে প্রশ্ন করেন বক্তারা। আমরা তো সবসময় দাবি করেছি সামগ্রিকভাবে শিক্ষা সংস্কারের জন্য কিছু করা দরকার, সেটা তা করেনি। অবৈতনিক করা 8ম শ্রেণী পর্যন্ত মূলধারার বিদ্যালয়গুলোকে, সেটা সরকারের নিয়মতান্ত্রিকতার আওতায় যারা আছেন তাদের কথাই বলবো। তাহলে হয়তো আমাদের শিক্ষার্থীদের এই যে মাধ্যমিকের ড্রপ আউট বাড়ে, এটা আপনারা সবাই জানেন এবং সেটা আশা করি আমরা কমবে। যথাসময়ে পাঠ্য বই হাতে না পাওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের মনোযোগে বিরূপ প্রভাব ফেলবে বলেও মনে করেন বক্তারা। বৈষম্য বিরোধী আন্দোলনের মূল জায়গাটি তো সেখানেই, যে শিক্ষা তারা পাচ্ছে সেই শিক্ষার সাথে কাজের সম্পর্ক নেই এবং সেই শিক্ষার মাধ্যমে তারা কাজ খুঁজে পাচ্ছে না। সুতরাং আমাদের ওই জায়গাগুলোতে বরাদ্দ বাড়ানো, যেখানে কিনা আমরা প্রকৃতভাবে স্কিল লেবার ফোর্স তৈরি করতে পারি, জব তৈরি করতে পারি, সেটি আমাদের জন্য অনেক বেশি দরকার। 2030 সালের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর যে দীর্ঘ পরিকল্পনা, তার জন্য এবারের বাজেট থেকেই সেই রূপরেখা তুলে ধরার আহ্বান জানানো হয়। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সুন্দরবনে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। বন বিভাগ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে জোয়ারের পানির অপেক্ষায় রয়েছে ফায়ার সার্ভিস। বাগেরহাট প্রতিনিধি মাহফিজুর রহমান মাহফুজ এবং এম পলাশ শরীফের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। রোববার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের তেশেরছিলা ও শাপলার বিল এলাকায় আগুনের সূত্রপাত, পরে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। ফায়ার লাইন সহ বিভিন্নভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে বন বিভাগ ও স্থানীয়রা। পরে তাদের সাথে যোগ দেয় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। বিটিআরটি, সিপিজি এবং ফায়ার সার্ভিস সবাই একযোগে কাজবাজ করে একদম সুন্দরবনে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে, যে আগুন 2 দিন পর নিয়ন্ত্রণ হয়ে গেছে ইনশাআল্লাহ। সবাই একত্রিত হয়ে কাজ করতে আছে, সকলে মিলে আমরা এখন বর্তমানে আগুন নিয়ন্ত্রণে চলে গেছে। তবে পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের। আমাদের যে পাম্প বা বিভিন্ন ডেলিভারি হুস যে আনুষঙ্গিক মালামাল আছে, সেগুলো এখানে নিয়ে আসতে গেলে নদী পথ ছাড়া এই যে মরা ভোলা যে খাল আছে, সেই খাল দিয়ে নৌকা দিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু যখন আমরা এখানে আসলাম, দেখি যে নদীতে পানি নাই, কারণ তখন বাটার সময় ছিল, তখন জোয়ারের জন্য আমাদের অপেক্ষা করতে। বনের নতুন কোনো জায়গায় আগুন ছড়ানোর তেমন আশঙ্কা নেই জানিয়েছে সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। আসছে ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র জিন 3। 2024 সালের ঈদের চলচ্চিত্র জিন 2 এর সাফল্যের পর এবার ঈদে আসছে এর তৃতীয় কিস্তি জিন 3। জিন 3 এর সাফল্য ধরে রেখেই মুক্তির 4 মাস পর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও মুক্তি দেওয়া হবে। ফ্র্যাঞ্চাইজি হিসেবে জিন 3 এর বাজিমাত করবে বলে সিনেমার কলা কৌশলীদের প্রত্যাশা। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। 2020-এ দেশে প্রথমবারের মতো হরর ফিল্ম জিন মুক্তি দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। 2024-এ ঈদের চলচ্চিত্র জিন 2 এর সাফল্যের পর এবার ঈদে ফ্র্যাঞ্চাইজি হয়ে
মুক্তি পাচ্ছে জিন 3। এরই মধ্যে সিনেমার কন্যা গানটি দর্শকদের মন ছুঁয়ে গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া জিন 3 এর কলাকৌশলীদের নিয়ে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। জানানো হয় আই স্ক্রিনে মুক্তির দিনের কথা। জিন 1 এবং জিন 2 তে বারবার মিস করছে যে আমরা এটার ওটিটি পার্টনার হিসেবে থাকতে পারি নাই ওই সময়, হয়তো বিভিন্ন কারণে আমরা সঙ্গ দিতে পারি নাই। বাট এবার ওনাকে থ্যাঙ্কস অ্যান্ড ফুল চ্যানেল আই, সাগর আঙ্কেল আছেন, আমাদের শাইখ সিরাজ স্যার আছেন, সবাইকে ধন্যবাদ যে এটাতে আইস্ক্রিনকেও এটার একটা পার্ট হিসেবে নেওয়ার জন্য। প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ফারিয়া ও অভিনেতা সজল বলেছেন, দর্শকদের প্রত্যাশা ছাড়িয়ে যাবে সিনেমা জিন 3 দেখে। যে কাজটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা যেন আপনাদের মনের মণিকোঠায় ঠাঁই করে নেয়, এবং শুধু একজন নয়, পুরো পরিবারের সকল মানুষের সেই প্রচেষ্টা জিন শুরু থেকে করে এসছে, এবং জিন 3 ইনশাআল্লাহ সেটা অবশ্যই করবে। অনেক বড় কৃতজ্ঞতা যায় চ্যানেলের প্রতি, সাগর স্যারের প্রতি, কারণ যখন তাকে প্রথম আমরা নিজ থেকেই বলেছিলাম যে উই ওয়ান্ট ইউ টু কোলাবরেট আমাদের সাথে, তিনি একবারই বলেছিলেন যে হ্যাঁ উই ওয়ান্ট টু বি পার্ট অফ জিন 3। থ্যাংক ইউ সো মাচ রাফেল ভাই এবং এন্টায়ার আইস্ক্রিনের টিমকে। ব্যবসা সফল এমন ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত চ্যানেল আই প্ল্যাটফর্মে এই চলচ্চিত্রটি সন্নিবেশ আমি মনে করি একদিকে আমাদের প্ল্যাটফর্মকে সৌকর্যময় করবে, এবং তার সাথে সাথে আমাদের যে পারস্পরিক যে বন্ধনটা, যেটা ক্রিয়েটিভ বন্ধন, সেটাকে আরো সুদৃঢ় করবে। জিন 3 সাফল্য ধরে রেখে আগামী ঈদে জিন 4 আসার ঘোষণা দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার। এই পরিবারের কাছে কিছু চাওয়ার নেই, আসলে সব দিয়ে অফুরন্ত দিয়ে দিছে, আমাকে অনেক কিছু দিছে আর দিয়ে যাচ্ছে। আপনারা যখন জিন 3 দেখবেন তখন বুঝবেন যে ফারিয়া আসলে সুযোগ পেলে খুব ভালো অভিনয় করতে পারে। সবচেয়ে উপরের ফ্র্যাঞ্চাইজ জিন 3 হয়ে গেল। ইনশাল্লাহ আমরা সামনের বছর জিন 4 নিয়ে আসবো। এর আগে চ্যানেল আইয়ের আইস্ক্রিনের সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক চুক্তিপত্র সই হয়। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। গাজা ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় একদিনে 61 জন ফিলিস্তিনি মারা গেছে। গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনী হামলা চালালে হামাস নেতা ইসমাইল বারহোম সহ 2 জন মারা যান। এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর গাজার নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে। এর মধ্যে 17,000-এরও বেশি শিশু। প্রায় 2 মাস যুদ্ধবিরতির পর চুক্তি লঙ্ঘন করে গত সোমবার মধ্যরাতের পর ঘুমন্ত গাজাবাসীর ওপর বিমান হামলার মধ্য দিয়ে আবারও হামলা শুরু করে ইসরায়েল। ওই হামলায় অন্তত 404 ফিলিস্তিনি নিহত হন। আহত হন 562 জন ফিলিস্তিনি। হতাহতের বেশিরভাগই নারী এবং শিশু। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে চলচ্চিত্র আগন্তুক স্ট্রিমিং হচ্ছে। পূজা চেরি অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর, যেখানে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বসার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহিন সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। ময়লার বিনে ফেলার জন্য আলাদা করে রাখা হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোনসের প্রথম মুদ্রণের একটি দুর্লভ কপি নিলামে 21,000 পাউন্ডের বেশি দামে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়েছে প্রায় 32 লাখ টাকা। শনিবার ইংল্যান্ডের পেইন্টন শহরে বইটি নিলামে তোলা হয়। উপস্থিত জনগণের পাশাপাশি ফোন এবং অনলাইনেও নিলামে অংশ নিয়েছিলেন আগ্রহী ক্রেতারা। নিলাম ঘরের পরিচালক ড্যানিয়েল পিয়ার্স জানান, বইটি প্রথম মুদ্রণের 500 কপির একটি। পাবলিক লাইব্রেরিতে বিতরণ করা প্রথম 300 কপির মধ্যেও ছিল এই বই। প্রিয় দর্শক, এখন দেখবেন কৃষি সংবাদ।
মেহেরপুরের প্রতিটি গ্রামে সজনে গাছে এখন থোকায় থোকায় ঝুলছে ডাঁটা। বাড়ির আনাচে কানাচে, প্রতিটি জমি বা রাস্তার পাশে যত্নে অযত্নে বেড়ে ওঠা প্রতিটি গাছের শাখা প্রশাখা নুয়ে পড়েছে সজনে ডাঁটার ভারে। কীটনাশক মুক্ত নির্ভেজাল সবজি হিসেবে বাজারে বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। এবারে প্রকৃতি সংবাদ। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেছেন, সুনামগঞ্জের শান্তিগঞ্জের সাংহাই হাওরে সড়ক নির্মাণ করায় কৃষকদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা গুরুত্ব দিয়ে দেখছে সরকার। হাওরের বুক চিরে নির্মিত 4 কিলোমিটার সড়ক পরিদর্শন করে তিনি বলেন, কৃষকের ফসলের মাটি কেটে সড়কের কাজ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। কৃষকরা ফসলের ক্ষতিপূরণের দাবির বিষয়টি সরকারকে জানানো হবে বলেও জানান তিনি। জনগণের ক্ষতি করে সরকার কোনো কাজ করবে না বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের উদ্যোগে আগামী 22শে মে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কেবল অন টিভি ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন ICBC এক্সপো 2025। 3 দিনের আয়োজনে দেশি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সম্প্রচার মাধ্যম, ডিজিটাল কমিউনিকেশন কোম্পানি প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। রাজধানী গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোয়াবের প্রেসিডেন্ট ABM সাইফুল হোসেন। ডিজিটাল সম্প্রচারের ভবিষ্যৎ, কেবল এবং স্যাটেলাইট টেলিভিশন, OTT প্ল্যাটফর্ম, ব্রডব্যান্ড সংযোগ এবং ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা, দেশে বিদেশের প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্কিং, বিনিয়োগের সুযোগ এবং প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ তৈরি, স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি এই আয়োজনের লক্ষ্য উদ্দেশ্য। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, বিরতির পর ফিরে এলাম। এবারে খেলার খবর। চেক প্রতারণার মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। ডিপিএল এর ম্যাচে নামার আগে তামিম ইকবালের ম্যাসিভ হার্ট অ্যাটাক, রিং পরানোর পর অবস্থার উন্নতির পাশাপাশি 24 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণ। চট্টগ্রাম সন্দ্বীপ রুটে সমুদ্রপথে প্রথমবার ফেরি চলাচল শুরু, সন্দ্বীপবাসী প্রতীক্ষার অবসানে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। দেশে জরুরি অবস্থা ঘোষণা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বললেন স্বরাষ্ট্র সচিব। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মন্তব্য। স্বৈরাচারের দোসররা গুজব ছড়াচ্ছে বলে বিএনপির অভিযোগ, ঈদের সময় সবার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান। জঙ্গি সাজিয়ে হত্যা মামলায় সাবেক 3 পুলিশ কর্মকর্তা কারাগারে, জুলাই আগস্টের মামলায় আরও 3 জনের বিরুদ্ধে প্রতিবেদনের নির্দেশ। এবং সুন্দরবনের পূর্ব অংশের 2টি এলাকায় আবারও আগুন, পর্যাপ্ত পানি পাওয়ার জন্য জোয়ারের অপেক্ষায় ফায়ার সার্ভিস। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।